লাল শাড়িতে প্রেয়সী, লিখনীতে ফাতেমা ফারিয়াল, কণ্ঠে সাবিনা। পর্ব ১৪। রিধিতা ধড়পড় করে উঠে বসল। ফোনটা তার হাত থেকে ছিটকে বিছানায় পড়ল। বুকের ভেতর ধুকপুক শব্দ, যেন কানে ধাক্কা দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অস্থির ভঙ্গিতে কয়েকবার ঘরের ভিতর পায়চারি করল। তারপর ধীরে ধীরে ঈশানীর রুমে গিয়ে উঁকি দিল। এখন দেখল ঈশানী মাহিকে পড়াতে ব্যস্ত। দুইজনেই বইয়ে ডুবে আছে। রিধির মনে একটু সাহস এলো। এখন বের হলে কেউ খেয়ালই করবে না। চুপচাপ ওড়নাটা ভালো করে গলায় আর মাথায় পেঁচিয়ে নিয়ে পা টিপে টিপে বাসা থেকে বেরিয়ে গেল। নিচে এসে দাঁড়াতেই তার চোখে আটকে গেল কালো শার্টের হাতা ঘুটানো সোজা সাপটা ভঙ্গিতে গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। কালো চশমায় ঢাকা চোখ, তবুও তার দাফট ভরা উপস্থিতি চারপাশে ছড়িয়ে পড়েছে। গাড়ির হেডলাইটের ম্লান আলোয় তাকে যেন আরো রহস্যময় লাগছে। রিধির বুকের ভেতরটা ধড়পড় করতে লাগলো। তবুও সে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো। আহাদ তাকে আসতে দেখে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। কালো চশমাটা খুলে পকেটে রাখলো। তার গভীর চোখ দুটো রিধির উপর স্থির হলো। পা থেকে মাথা পর্যন্ত তাকে একবার অবলোকন করলো। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে তার প্রেয়সীকে যেন অসম্ভব মোহনীয় লাগছে। আহাদের চওড়া ঠোঁটে চাপা হাসির রেখা ফুটে উঠেছে। রিধির কাছে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ হাত ঘড়ির উপর তর্জনী আঙুল দিয়ে দুইবার ডাক ডাক করে কাঠের মতো কঠিন স্বরে বলল, 11 মিনিট লেট। আমি তো বলেছিলাম 2 মিনিটের মধ্যে আসতে। রিধি কচুমাচু মুখে বলল, বাসা থেকে বের হতে তো একটু সময় লাগে না নাকি? আহাদের গলা যেন বরফের মতো ঠান্ডা, কিন্তু ভিতরে আগুন লুকানো। না, সময় লাগবে কেন? ভুল হয়ে গেছে। এরপর থেকে চেষ্টা করব সময় মতো আসতে। আহাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর হঠাৎ ঠোঁটের কোণে কড়া হাসি টেনে বলল, আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। শাস্তি তো পেতেই হবে। রিধির বুক কেঁপে উঠল। শুকনো ঠোঁটে চেটে নিয়ে জড়ানো কণ্ঠে বলল, কি শাস্তি? যেহেতু 11 মিনিট লেট, তাই 11 বার কান ধরে উঠবোস করতে হবে। রিধি চোখ কপালে, এখন? এখনই। শুরু করো, কুইক। রিধি ভয়ে ভয়ে চারপাশে তাকালো। রাতের আবছা অন্ধকার গলি, রাস্তা প্রায় ফাঁকা। আশেপাশে লোকজন নেই বলেই চলে। বুকের ভেতর একটু সাহস এলো, কিন্তু তার ভাবনা ভেঙে আবার আহাদের কষ্ট কণ্ঠে বাজলো, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ডু ইট। রিধি গভীর এক ঢোক গিলল। এরপর মাথা নিচু করে ধীরে ধীরে কান ধরে উঠবোস শুরু করলো। 1, 2, 3। প্রতি উঠবোসের সাথে তার চুল ঘষে ঘষে পড়ছিল গলা ছুঁয়ে। গলার ওড়নাটাও ঝরে যাচ্ছিল। লজ্জা, ভয়, রাগ সব মিলেমিশে বুকটা কাঁপছিল। আর সেই দৃষ্টি দেখে আহাদ মুখে হাত চাপা দিয়ে হাসি চেপে ধরল, কিন্তু ঠোঁটের কোণে টান লুকোনো গেল না। তার ঠোঁটটা চটপট করছিল কেবল একবার তার প্রেয়সীকে এভাবে কাছ থেকে দেখতে। সেই গাড়ি ঘুরিয়ে হঠাৎই এখানে চলে এসেছে। রিধি এক এক করে 11 উঠবোস শেষ করলো। হাঁপাতে হাঁপাতে মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। আহাদ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে তাকে দেখল। বুকের ভেতর কেমন ডরাস করে উঠল। মনে হলো কেউ বুকের ভেতর ঠাক বাজালো। কঠিন মুখে দাঁড়িয়ে থেকে অবশেষে বলল, হয়েছে, এবার যেতে পারো। রিধি বিস্মিত চোখে মাথা নাড়ল। গলায় স্বর হালকা কাঁপছিল। মানে, আপনি কি আমাকে 6 তলা থেকে নামালেন শুধু এই কান ধরে উঠবোস করানোর জন্য? আহাদের ঠোঁট বাঁকলো। হিমশীতল গলায় বলল, কেন? এমনই আমার ইচ্ছে।
রিধির চোখ লাল হয়ে উঠল রাগে, বুকের ভেতর আগুন জ্বলছে। সে কটমট করে তাকিয়ে রইল আহাদের দিকে। আহাদ তার সুস্পর্শেই বুঝল, তবুও তার কণ্ঠে অটল দৃঢ়তা। যেন বলেছি, যেতে বলেছি তো, যাও এখান থেকে, কুইক। রিধি হাত কিরমির করতে করতে মনে মনে বলল, আরে বজ্জাত বেটা, তোর কপালে আধো পাগল একটা বউ জুটবে দেখিস। এরপর ধাপ ধাপ করে পা ফেলে ভিতরে ঢুকে গেল। আহাদ তার চলে যাওয়া পায়ের আওয়াজ শুনল। রাত তখন প্রায় 11টা। চারদিক নিঃশব্দ। শহরের কোলাহল ধীরে ধীরে থেমে এসেছে। এক একটা গাড়ির হর্ন বা দূরের কুকুরের ডাক যেন অন্ধকারে ভেসে আসা এক একটা শব্দ মাত্র। এই সময়ে ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করল আহাদ রাজা। হলঘরে ঢুকতেই তার জুতার শব্দ প্রতিধ্বনি তুলল চারদিকে। সেই শব্দ শুনে ছুটে এলো তার দুই প্রিয় সঙ্গী সিরিয়াস আর কেকো। দুই পোষা কুকুর লাফিয়ে লাফিয়ে আহাদকে ঘিরে ধরল, যেন সারাদিনের অপেক্ষার পর প্রিয় মানুষটাকে পেয়ে আনন্দে উন্মাদ হয়ে গেছে। আহাদ তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। ক্লান্ত সত্ত্বেও ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। একটা লাল বল তুলে নিয়ে খেলা শুরু করলো। একবার ছুঁড়ে মারে আর তারা হুড়মুড় করে দৌড়ে গিয়ে সেটা আবার তুলে এনে দেয় তার হাতে। ঠিক তখনই তার চোখে গেল ডান পাশের লাইব্রেরি কর্নারের দিকে। সেখানকার উৎস আলোর টেবিলে বসে আছেন তার বাবা আমজাদ মীর, তার চাচা আশফাক মীর। দুইজনেই ডুবে আছেন কোনো গুরুত্বপূর্ণ আলোচনায়। টেবিলে ছড়ানো কাগজপত্র, খোলা ফাইল আর ধোয়া ওঠা চায়ের কাপ। আহাদ কিছুক্ষণ এদের দিকে তাকিয়ে রইল। তারপর এক নিঃশ্বাসে হাতে থাকা বলটা দূরে ছুঁড়ে মারল। সিরিয়াস আর কেকো ছুটে গেল সেদিকে। আহাদ ভারী শরীর নিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল চাচার পাশে সোফায়। ধপ শব্দে দুই ভাই তাকালো তার দিকে। আশফাক মীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথায় ছিলি তুই? সংসদের সবার পর থেকে তো হাওয়া হয়ে গেছিস। আমজাদ মীর তখন নির্লিপ্ত ভঙ্গিতে চশমাটা নাকে ঠেলে দিলেন। তারপর ব্যঙ্গের সুরে বললেন, কোথায় যাবে আর? গেছে নিশ্চয়ই কোনো প্রেয়সীর খোঁজে। আহাদ এক মুহূর্ত বাবার দিকে আড় চোখে তাকালো, তারপর গলা খাকারি দিয়ে সোজা উত্তর দিল, খুঁজতে না, দেখতে গিয়েছিলাম। তার মানে খুঁজে পেয়েছো তাকে? হুম। এই উত্তরে আশফাক মীরের চোখে কপালে বিস্ময়ে বলে উঠল, এক মিনিট, কিসের প্রেয়সী? কোন প্রেয়সী? আহাদ এবার চোখ বন্ধ করে হালকা মুচকি হাসল। আস্তে আস্তে উচ্চারণ করল, লাল শাড়ির প্রেয়সী। এক মুহূর্তের জন্য যেন নিস্বোধ হয়ে গেল সবকিছু। শুধু টেবিল ল্যাম্পের হালকা আলোয় আহাদের মুখে ঝিলিক ছড়াচ্ছে। আশফাক মীরের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। তুই প্রেমে পড়ছিস, আহাদ? আহাদ চোখ খুলে চাচার দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন এক অদ্ভুত গভীরতা। চাচার মনে আর কোনো সন্দেহ রইল না। সিরিয়াসলি, আহাদ রাজার প্রেমে পড়েছে? বিষয়টা কেমন অদ্ভুত না? আহাদ আবার চোখ বন্ধ করে মাথাটা সোফার পিছনে এলিয়ে দিল। এরপর গভীর এক নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠ ভেসে এলো নিঃশব্দতায়, অদ্ভুত তো বটেই চাচু। ভালোবাসা ব্যাপারটাই তো এক রহস্যময় মায়াজাল। 19,70,00,000 বর্গ মাইলের বিশাল পৃথিবী, 800 কোটি মানুষের ভিড়, তবুও প্রেম এসে থেমে যায় কেবল একজনের দোরগোড়ার। অদ্ভুত না? একজন মানুষ যার দিকে তাকালেই মনে হয় এই পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে, বাকি সবই ধোঁয়ার ঢাকা।
তার জন্যই বুকের গভীরে এক অদ্ভুত টান জন্ম নেয়, যে টান কোনো যুক্তি মানে না, কোনো ব্যাখ্যা চায় না। তাকে ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। শব্দগুলো নিঃশব্দ, আলো নিঃশেষ, শুধু সেই এক মানুষ হয়েই ওঠে সমগ্র পৃথিবীর মানে। ভেবে দেখো, এর চেয়ে কি অদ্ভুত আর কিছু হতে পারে? শেষের লাইনটা বলার সময় আহাদ চোখের স্থির হলো ইসবাক মীরের দিকে। দুই ভাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুখ প্রসারিত হয়ে হাঁ হয়ে গেছে অবিশ্বাসে। আহাদ কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ দু হাতে বাড়িয়ে দিয়ে তাদের মুখ বন্ধ করে দিল, আবার হেলান দিয়ে বসলো, কিন্তু সঙ্গে সঙ্গে আবার দুই ভাইয়ের মুখ হাঁ হয়ে গেল। আহাদ এবার বিরক্ত হয়ে গর্জে উঠল, সমস্যা কি তোমাদের? এভাবে তাকিয়ে আছো কেন? এমনভাবে তাকাচ্ছ যেন আমি অপরাধ করে ফেলছি। ইসফাক মীর ভাইয়ের দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, ভাইজান, কোনোভাবে কি আমাদের আহাদ কারোর সাথে অদল বদল হয়ে গেছে? এই কথা শুনে আহাদের মাথায় রাগ ঝরে গেল, তার গলায় স্বর রক্ষ হয়ে উঠল। বাহ, কি ভাগ্য করে পরিবার পেয়েছি আমি! কোথায় আমাকে অভিনন্দন জানাবে, তা না করে উল্টো বোয়াল মাছের মতো হা করে ৩২টা দাঁত ফাটি বের করে বসে আছে। চমৎকার! একে অপরের দিকে তাকিয়ে দুইজনেই হারাহুড়ি করে মুখ বন্ধ করল। আহাদ গর্জে উঠে দাঁড়ালো, কড়া দৃষ্টিতে একবার তাকালো বাবা আর চাচার দিকে। তারপর গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে উঠতে গেলে সে চলে যেতেই দুই ভাই মুখ চাওয়াচাওয়ি করে হঠাৎই হ হ করে হেসে উঠল। আহাদ নিজের রুমে ঢুকে জুতো জোড়ো খুলে এক কোণে ছুঁড়ে মারল। শরীরের ভিতরে জমে থাকা রাগটা যেন জুতোর সাথে গিয়েই দেয়ালে আঘাত করল। বিছানায় এসে এলিয়ে পড়ল। ক্লান্ত শরীরটা গভীরভাবে ডুবে গেল নরম গদিতে। তার চোখ গিয়ে থামল আলমারির দিকে। সেখানে রাখা আছে তার প্রেয়সীর লাল শাড়িটা। মুহূর্তে আহাদের বুকের ভেতরটা অন্যরকম কাঁপুনি বয়ে গেল, যেন হাজার ঝড়ের মাঝও এই এক টুকরো কাপড় তার শান্তির আশ্রয়। সে চোখ বন্ধ করল, অচেতন ভাবে হাত ছুঁয়ে দিল বুকে। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। এক অজানা অনুভূতির ঢেউ তাকে গ্রাস করে নিল। ধীরে ধীরে সে তলিয়ে গেল গভীর স্বপ্নরাজ্যে। সেখানে আছে শুধু সেই এক মানুষ, লাল শাড়ির প্রেয়সী। ভার্সিটির বিশাল গেটটা পেরিয়ে রিধিতা হালকা ভঙ্গিতে ভিতরে ঢুকল। সকালের রোদটা গা এলিয়ে দিয়েছে। তার কালো মনির চোখজোড়ো একটু আধা ঘুমে ভারী হলেও মুখে টুকটুকে ফ্রেশ লুক। পায়ের ধুলা যেন প্রতিটা পদক্ষেপে ছড়িয়ে পড়েছে চারপাশে। তার দুই পাশেই আনিকা ও নীলা হাঁটছে। তিনজনের হাঁটার ছন্দ মিলেমিশে যেন কোনো সুর তুলছে। একটু চুপচাপ এগিয়ে যাওয়ার পর হঠাৎ নীরবতা ভেঙে রিধি নীলার দিকে ঘুরে বলে, কিরে আহিয়া, আসলো না কেন? সকালেও তো বলেছিল আসবে। নীলা ব্যাগটা কাঁধ থেকে একটু সরিয়ে নিয়ে উত্তর দিল, ওর নাকি শরীর ভালো না, তাই আসে নাই। আনিকা ঠোঁট বেঁকিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল, ভালোই করেছে আসে নাই। এই বয়সেও বসে বসে স্যারদের লেকচার শুনতে কারো ভালো লাগে নাকি? নীলা খোঁচা মারার ভঙ্গিতে বলল, তাহলে তো তোরে জন্মের পরই ভার্সিটিতে ভর্তি করানো উচিত ছিল, তখন লেকচার শুনতে মজা লাগতো নিশ্চয়ই। নীলার এই কথায় হো হো করে হেসে চটল রিধির মুখে। এত জোরে হাসল যে সামলে উঠতে না পেয়ে প্রায় নয়ে পড়ল। তার হাসিতে আশেপাশের কয়েকজন ছাত্রছাত্রীও তাকিয়ে দেখল। কিন্তু আনিকা ভীষণ গভীর ভঙ্গিতে বলে উঠল, ভাই, বুড়া হয়ে যাচ্ছি। কবে আমার বিয়ে হবে, কবে 3টা বাচ্চা হবে, আর কবে এদের নিয়ে স্কুলে যাওয়া শুরু করব।
ভাবতো বাচ্চাদের ক্লাসে বসে থাকার বয়সে এখন নিজেদের ক্লাসে বসতে হচ্ছে। দূর, আমার দিন দুনিয়া কিছু আর ভালো লাগে না। আর এই নাটকীয় ঘোষণায় রিধি আর নীলা চোখাচোখি করলো। তারা দুজনেই জানতো আনিকার কথা শেষমেশ এখানে এসেই থামবে। বিয়ে, বাচ্চা আর সংসার, দুঃখের কথা। দুইজনেই আর নিজেদের ধরে রাখতে পারল না, হো হো করে হেসে উঠল। ঠিক তখনই পিছন থেকে এসে পরিচিত ডাক ভেসে এলো, রিধিতা। হঠাৎ করে তিনজনই হাসি থেমে গেল। তারা ঘুরে তাকালো। দূর থেকে দৌড়ে আসছে তাদের সহপাঠী তামিম। শার্টের বোতামগুলো আধখোলা, চুলগুলো এলোমেলো, ফর্সা মুখে ঘামে চকচক করছে। কাছে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো, বুকটা উঁচু নিচু করছে তীব্র শ্বাসে। রিধি, রিধি, রিধি। রিধি অবাক হয়ে বলে উঠল, তামিম, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? তামিম কপালে ঘাম হাতের তালু দিয়ে মুছতে মুছতে বলল, কতবার ডেকেছি তোকে, কিন্তু শুনতেই পাওনি। রিধি একটু লজ্জিত হাসি দিয়ে মাথা চুলকে উত্তর দিল, আসলে ওদের সাথে গল্পে মুশগুশ ছিলাম তো। আনিকা হাত কামড়ে দিয়ে তামিমের দিকে তাকিয়ে বলল, ডাকছিলি কেন সেটা বল। তামিম একটু হতস্থ করে রিধির চোখের দিকে তাকিয়ে বলল, আসলে আমি তো কাল ক্লাসে আসিনি, তাই ভাবছিলাম তোর নোটগুলো যদি একটু পাই। আনিকা ভুরু কুঁচকে সঙ্গে সঙ্গে বলল, আমাদের কাছেও তো আছে, তো চাইতে পারো। ওর কাছে থেকেই কেন নিতে হবে? তোমাদের লেখা আমি বুঝি না, মনে হয় প্রেসক্রিপশন লিখে দাও এক একজন পিএইচডি ডাক্তার। এই কথা শুনে রিধি হো হো করে হেসে ফেলল। তারপর আবার মাথা চুলকে বলল, হে হে, আমার নিজের লেখাও তো আমি নিজেই বুঝতে পারি না, তুমি কি করে বুঝবে? তামিম নির্বাক কণ্ঠে বলল, তোমারটা আমি বুঝবো, তুমি দেও তো। কোনো কথা না বাড়িয়ে রিধি ব্যাগের চেইন খুলে ভিতর থেকে নোটসগুলো বের করে তার হাতে ধরিয়ে দিল। নোটস হাতে নিয়ে তামিমের চোখে যেন অদ্ভুত একটা উজ্জ্বলতা ঝরে উঠল। তারপর তিনজনই আবার সামনে হেঁটে যেতে লাগলো। তার পেছনে দাঁড়িয়ে তামিম স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রিধির চলার ভঙ্গির দিকে। রিধি একবার ঘাড় ঘুরিয়ে যদি তাকায় তার দিকে, এই আশা নিয়ে তাকিয়ে থাকলো, কিন্তু তামিমকে নিরাশ করে চলে গেল রিধি। তবুও তামিম হালকা একটা হাসি পেলে মনের ভেতর ফিসফিস করে বলল, অদ্ভুত মেয়ে, শুধু একবার তাকিয়ে দেখলে কি হতো। ক্লাসের মাঝের সারির সিটে এসে বসে রিধি, আনিকা ও নীলা। সামনে বোর্ডে লেখা সমীকরণগুলো ঝকঝক করছে। এখন পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ক্লাস হবে। স্যার কলম হাতে নিয়ে বোর্ডে সমীকরণ টেনে লিখেছেন। গলা পরিষ্কার করে লেকচার শুরু করলেন। চারদিকে নিঃশব্দতা, শুধু স্যারের কণ্ঠ আর দাগ টানার শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে ক্লাসের দরজা দিয়ে একবারে হুড়মুড় করে ঢুকলো শাহিন, নাহিদ আর শাওন। ক্লাসে এক অস্বস্তিকর গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই হঠাৎ পিছনে ঘুরে তাকালো। তাদের দেখা মাত্রই রিধির বুক ধুকপুক করে উঠল, মাথার ভেতরে জ্বর বয়ে যেতে লাগলো। না জানি আবার কি কাণ্ড করে বসে এরা। তিনজন কারো তর্কা না করেই সোজা এসে দাঁড়ালো রিধির সামনে। স্যারের লেকচার থেমে গেল, হাত মাঝপথে ঝরে রইল। এক মুহূর্তের জন্য ক্লাসরুমে বাতাস জমাট বেঁধে গেল। শাহিন এগিয়ে এসে রিধির সামনে কয়েকটা প্যাকেট এগিয়ে ধরল, কণ্ঠ ভারী করে বলল, এগুলা ভাই পাঠিয়েছে আপনার জন্য। রিধি চারপাশে তাকালো, প্রায় পুরো ক্লাসের চোখ আটকে আছে তার দিকে। বুকের ভেতরটা ধুকপুক করছে। সে কপালে হাত রেখে মুখ আড়াল করার চেষ্টা করলো, কিন্তু আনিকা এবার ঝুঁকিয়ে উঠল, কি আছে এতে? শাহিন আনিকার দিকে বিরক্ত চোখে তাকালো, এরপর ঠান্ডা গলায় বলল, খাবার আছে,
উনি সকালে খেয়ে আসেননি, তাই ভাই খাবার পাঠিয়েছে, বলেছে এখনই যেন খেয়ে নেয়। আনিকা ঠোঁট বাঁকিয়ে তার ইচ্ছা হাসি দিল। এগুলা আপনার 3 ফান্ডা মিলে খেয়ে নিন, এখন আমাদের ক্লাস চলছে, দেখতে পাচ্ছেন না নাকি? শাহিন ঠান্ডা গলায় উত্তর দিল, আপনি এত হাইপার হচ্ছেন কেন? আপনাকে তো কিছু বলা হচ্ছে না। তারপর তার প্যাকেটগুলো রীতির দিকে এগিয়ে দিয়ে বলল, এতে ভাইয়ের একটা চিরকুটো আছে। রীতির শরীর যেন জমে গেল, হাতের তালু ঘামে ভিজে গেল। শুকনো টোক গিলে কাঁপা কাঁপা হাতে প্যাকেট নিল, ভিতর থেকে কাগজের টুকরো বের করলো, তাতে স্পষ্ট লেখা, এখনই খাবার না খেলে তোমার সাথে কি হতে পারে সেটা তুমি ভালো করে জানো, মিস জানু। চিরকুট পড়তেই তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কাগজটা মুড়িয়ে নিল মুঠোতে। ধীরে চোখ তুলতেই দেখল সামনে দাঁড়িয়ে স্যার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই চোখের ভার সইতে না পেয়ে ধড়পড় করে উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে নিয়ে ক্লাস থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। তার পিছনে ছুটল আনিকা ও নীলা। বেরোনোর আগে আনিকা শাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ইচ্ছে করে তার পায়ে জোরে একটা পাড়া দিল। শাহিন দাঁত চেপে মুখ খিচে বন্ধ করে নিল ব্যথায়, কিন্তু চুপ রইল। ক্লাসের বাইরে এসে রীতি দম ফেলে একটা বেঞ্চে বসলো। ব্যাগ খুলে সব প্যাকেট একসাথে মেলে ধরলো সামনে। এরপর তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলো। একবার এই প্যাকেট থেকে একবার ওই প্যাকেট থেকে কামড় দিচ্ছে, যেন এক একটা কামড় দিয়ে নিজের ভেতরের আতঙ্ক ঢাকতে চাইছে। এই অদ্ভুত খাওয়ার ভঙ্গি দেখে আনিকা অবাক হয়ে বলল, এভাবে খাচ্ছিস কেন? মনে হচ্ছে কতদিনের না খাওয়া তুই। আর আহাদ রাজা খাবার পাঠালেন, খেতেই হবে। রীতি মুখ ভর্তি খাবার নিয়েই সুস্পষ্ট গলায় উত্তর দিল, থাপ্পড় খাওয়ার থেকে খাবার খাওয়া অনেক ভালো। তার দিকে হাত বাড়িয়ে বলে, এই নে তুইও খা। নীলা ঠোঁট ফুলিয়ে আনিকার দিকে তাকালো, গভীর কণ্ঠে বলল, দোস্ত আমি বাসায় চলে যাচ্ছি। কেন? তোর আবার কি হলো? কিছু না, ভালো লাগছে না, মাথা ব্যথা করছে। রিদির দিকে একবার তাকালো নীলা, শুকনো হাসি দিয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে একই সময় আহাদ রাজা বসে আছে কনফারেন্স হলে। গভীর পরিবেশ, দীর্ঘ টেবিল ঘিরে বসে আছে কেন্দ্রীয় সব নেতা। সামনে নথি, কাগজ, পানির বোতল, চলছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা। টেবিলে রাখা আহাদের ফোনটা হঠাৎ কাঁপতে শুরু করলো। স্ক্রিন জ্বলে উঠল, শাহিনের নাম্বার থেকে ভিডিও এসেছে। আহাদ ফোন হাতে তুলে নিলেই ভিডিও চালু হলো। চোখ আটকে গেল স্ক্রিনে। রিধি বেঞ্চে বসে চারপাশে ছড়িয়ে রাখা খাবারের প্যাকেট থেকে একবার এদিক একবার ওদিক তুলে খাচ্ছে। মুখে খাবার ভরা, তার গলা দুটি ফুলে আছে, মাঝে মাঝে চোখ এদিক ওদিক করছে। আর এই ভঙ্গি দেখে আহাদ হঠাৎ শব্দ করে হেসে উঠল। মুহূর্তেই চারপাশে সব নেতা চুপ হয়ে তার দিকে তাকালো। গভীর আলোচনার মাঝখানে আহাদের এমন হাসি যেন বজ্রপাতের মতো পড়ল। আহাদ তা বুঝতে পেয়ে তৎক্ষণিকই মুখ শক্ত করে নিল। ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে বসলো। শির দ্বারা সোজা করে দু বাহু ঘুরিয়ে চোখ রাখলো কাগজের দিকে। মুখে অদ্ভুত গভীরতা। সবাই যখন আবার আলোচনায় মন দিল, তখনই তার ঠোঁটে এক ফোঁটা চাপা হাসি ফুটে উঠল। সেটা সেটা ঠোঁট চেপে সংযুক্ত রাখলো, কিন্তু বুকের ভেতরে যেন এক মিষ্টি আগুন জ্বলছিল। তার প্রেয়সীকে এভাবে খেতে দেখে সে অবচেতন হয়ে হাসি চেপে রাখতে পারছে না। ভার্সিটি শেষ করে রিধিতা তার আনিকা এর মেয়ের হাউসে। আহিয়ার শরীর খারাপ শুনে তারা ভাবলো একটু দেখে যাবে। মূল দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই দেখে সোফায় কোণে গুটিসুটি হয়ে বসে ফোন স্ক্রল করছে আহিয়া। তাদের দেখে হালিমা বেগম অবাক হয়ে এগিয়ে এলেন। আরে তোমরা! রিদিতা আর আনিকা একসাথে সালাম দিল। হালিমা বেগম সালামের উত্তর দিয়ে মধু হেসে বললেন, আহি, এই দেখ কারা এসেছে। আহিয়া ফোনটা নামিয়ে তাকাতেই চমকে উঠল, আরে তোরা এই সময়? আনিকা মুচকি এসে বলল, ভেবেছি তোর শরীর খারাপ, তাই দেখে যাই। এখন তো দেখি
দিব্যি আছিস? আহিয়া মুখ বাঁকিয়ে বলল, আরে একটু অস্তিত্ব হচ্ছিল। এমন সময় ধূপ ধূপ পায়ে ভিতরে ঢুকলো আদিল। আহিয়ার সাথে তাদের দেখে একটু থমকে দাঁড়ালো, অতঃপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি